নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? প্রথমেই বলি, আমাদের আগের গল্পটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এইভাবেই আমাদের গল্পগুলোকে ভালোবাসা দিতে থেকো, কারণ তোমাদের জন্যই আমরা গল্প বানাই। আমাদের আজকের গল্পটিতে এমন কিছু দৃশ্যের বর্ণনা করা হয়েছে যেগুলো প্রাপ্তবয়স্কদের জন্য। কাজেই আমাদের ছোট্ট শ্রোতারা, এই গল্পটি তোমরা শোনো না। তোমাদের জন্য থাকছে আমাদের পরবর্তী গল্প। আর একটা কথা, আমাদের গল্পগুলি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল, সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজ তোমরা শুনবে লেখিকা অঙ্কিতা সরকারের কলমে একটি গ্রাম বাংলার পটভূমিকায় হাড়হিম করা ভয়ের গল্প, দেবীপুরের অভিশপ্ত কুয়ো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। তাহলে চলো পাড়ি দেওয়া যাক ভয়ের দেশে। মল্লিকার মনটা আজ বড় খারাপ। সকাল সকাল ঘুম থেকে উঠে সে মা আর বাবার কথা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছে। লুকিয়ে কারোর কথা শোনা যে উচিত নয়, এই কথা সে দিব্যি জানে। কিন্তু আজ সেসব কথা সে শুনেছে কিঞ্চিত অনিচ্ছাকৃতভাবে। মা বাবা যদি তার কানের কাছে এসে তার বিয়ে নিয়ে আলাপ আলোচনা করে, আর ঘুমের ভান করে ঘাপটি মেরে শুয়ে থেকে যদি সে সেসব শোনে, তাহলে কি তাকে দোষ দেওয়া যায়? কে জানে। এত বিচার বিবেচনা সে করতে পারে না, আর পারে না বলেই এখন সে যাচ্ছে তার একমাত্র সই অর্চনার কাছে এই সমস্যার সমাধান খুঁজতে। সকালে খবরটা দিতে আসতো, কিন্তু তাকে বেরোতে দেখেই তার বড় বৌদি বলে উঠল, এই যে ধিঙ্গি মেয়ে, পাড়া বেড়ানো বাদ দিয়ে এবার একটু সংসারের কাজকর্মে মন দাও দেখি। দুদিন পরে পরের ঘরে যাবে, কিছুই না পারলে তারা তো আমাদের দুষবে। মল্লিকা তখন তার আদরের পোষা বিড়াল মিঠুকে কোলে নিয়ে সোহাগ করছিল। কদিন আগেই মিঠু 4টে ছানার মা হয় মল্লিকার কাছে তার আদর কমেছিল, আর তাতেই মিঠুর খানিক অভিমান হয়েছিল। মল্লিকা তাকেই তার ইচ্ছার বিরুদ্ধে আদর করে অভিমান ভাঙানোর চেষ্টা করছিল, আর তার মাঝেই এই বাধা। বড় বৌদির মুখের উপর কথা সে বলে না, তাই মিঠুকে কোল থেকে নামিয়ে দিয়ে বেজার মুখে বলল, বলো কি করতে হবে। সেই যে হেসেলে তাকে নিয়ে গিয়ে ঢুকলো বৌদি। ছাড়া পেল যখন সকাল গড়িয়ে দুপুর হয়েছে। এদিকে নিজের বিয়ের কথাটা সইকে না জানাতে পেরে মল্লিকার তখন পেট ফুলে ঢোল। কিন্তু এত করেও কি শান্তি আছে? দুপুরে খেয়ে দিয়ে সবাই যখন গড়িয়ে নেবে, তখন চুপি চুপি বেরোবে ভেবেছিল। তখন বৌদি পিছু ডেকে বলল, এই ভর দুপুরে রোদে ঘুরে গায়ের রংখানা কেলে কুষ্টি না করলে শান্তি হবে না তোর, তাই না? মল্লিকা একবার বলার চেষ্টা করেছিল যে ঘুরবো না বৌদি, সইয়ের সাথে দেখা করেই চলে আসব, কিন্তু সেসব শুনতে বৌদির বয়েই গেছে। কোথা থেকে এক বাটি হলুদ বাটা দুধের সরবাটা এনে ওর মুখে হাতে লাগাতে শুরু করে দিল। বিকেল হতে তবেই ছাড়া পেল সে। আর বৌদি চোখের আড়াল হতেই দে দৌড়। ক্ষেতের আল বেয়ে বুড়ো শিরিষ গাছের ধার ঘেঁষে থাকা জঙ্গলের পাশ দিয়ে ঘুরে সে এখন পৌঁছালো অর্চনাদের নতুন বসত বাড়িতে। আসার সময় সে মনে মনে গুছিয়ে এনেছে তাকে কি বলবে। এক্ষুনি সে বিয়ে করতে চায় না। দেবীপুর ছেড়ে, সবাইকে ছেড়ে, ছাদে লুকিয়ে তেঁতুলের আচার খাওয়া ছেড়ে অন্য লোকের বাড়ি যেতে বয়েই গেছে তার। সইকে বললে সে যদি বাড়িতে বলে বোঝাতে পারে, ওকে বাড়িতে খুব মানে মা। আর মানবে নাই বা কেন? কত বড় বাড়ির মেয়ে সে। ওর বাবা যে এই গাঁয়ের মাথা, দুটো তেলকল আছে ওদের। শুধু ওর বাড়ি কেন, গায়ের সকলেই মৃত্যুদের সম্মান করে। কিন্তু এত যে আশায় বুক বেঁধে এলো মল্লিকা, এই বাড়িতে ঢোকার সাথে সাথে তার সমস্ত আশা ভেঙে গেল। সই বাড়িতে নেই। সে তার বড় বৌদির সাথে তার বাপের বাড়ি গিয়েছে মনসা পুজো দেখতে। মল্লিকার মনটা দমে গেল। খুড়িমা বলল, ওরা নাকি এক
এখন 7 দিন ওখানেই থাকবে। বৌদির বাপের বাড়ি থেকে লোক এসেছিল না, নিয়ে গেছে। তাই সই আর তোকে মনে হয় জানানোর সুযোগ অবধি পাইনি। এখানে এসে অবধি সইয়ের উপরে বড় রাগ হচ্ছিল তার, কিন্তু এখন সবটা শুনে একটু রাগটা কমল। মালি, তুই মা আমার ওপরের ঘরে গিয়ে বস না, আমি সন্ধে দিয়ে আসছি। চিনির নাড়ু আর নারকেলের তক্তি বানিয়েছি। তুই তো বড় খেতে ভালোবাসিস, তাই না? মন খারাপটা আরো একটু কমল। মল্লিকা দোতলায় খুড়ির ঘরে গিয়ে ঢুকল। এই বাড়ির যে কোনো কোনায় তার অগাধ গতিবিধি। খুড়ির পুজো সারতে আধ ঘন্টা সময় তো লাগবেই, ততক্ষণ একা একা এখানে বসে থাকা যায় নাকি? মল্লিকা তাই এই ঘর সংলগ্ন এক ফালি ছাদ বাগানে গিয়ে দাঁড়ালো। এখানে খুড়িমা নিজে হাতে সব গাছ লাগিয়েছে। টগর, জুঁই, চন্দ্রমল্লিকা, জবা, কত কত যে ফুল গাছ আছে। মল্লিকা ঠিক করলো এই সময়টা বরং এখানেই কাটাবে। কে কে রে ওখানে? একটা গম্ভীর পুরুষ কণ্ঠ শুনে চমকে উঠল মল্লিকা। এই সময় এখানে তো কারোর আসার কথা নয়। সেই কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, আমি মল্লিকা, অর্চনার সই। পুরুষটি সিঁড়ি থেকেই তার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিল। ওদিকটা তেমন আলো নেই বলে দুজনের কেউ দুজনকে দেখতে পায়নি। পুরুষটি এগিয়ে এলো তার দিকে। সে এগিয়ে আসতেই মল্লিকা তাকে চিনতে পারল। অচিন্ত দাদা, অর্চনার ছোটদা। এই বাড়িতে আসার সুবাদে সকলেই তাকে চেনে। আর অচিন্তকে তো সে ফোঁটাও দেয়। তবে অচিন্ত আজ একা নেই, তার সাথে গ্রামের আরও দুজন রয়েছে। অচিন্তদার সাথে তাদের দুজনকে দেখে মল্লিকা খানিক দমে গেল। ছাদে থাকা ঠিক হবে না বুঝে সে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে গেল, কিন্তু পারল না। নিতাই তার পথ আটকে প্রশ্ন করল, এই ভর সাঁঝের বেলায় ছাদের আঁধারে তুই কার অপেক্ষা করছিলি মল্লিকা? কথাটা খুব সোজা সরল ভঙ্গিতে জিজ্ঞেস করা হলেও তার অন্তর্নিহিত অর্থ হৃদয়ঙ্গম করতে বোকা মল্লিকার বেশি দেরি হলো না। সে নিতাইয়ের হাত সরিয়ে দিয়ে বলল, আমি সইয়ের খোঁজে এসেছিলাম। খুড়িমা আমায় এখানে থাকতে বলেছে। পথ ছাড়ো, খুড়ি এরপরে আমাকে খুঁজবে। নিতাই কিন্তু পথ ছাড়ল না, বদলে অচিন্তের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, আমরাও তোকে অনেক খুঁজেছি রে মল্লিকা, এখন এভাবে চলে যাবি? এবার অচিন্তর বিরক্ত স্বর শোনা গেল, কি অসভ্যতা হচ্ছে, ওকে যেতে দে, বাড়িতে মা আছে, এসব দেখলে কি হবে ভাবতে পারছিস? যেতে দে ওকে। মল্লিকা, তুমি যাও। অচিন্তের আশ্বাসবাণী যেন ভগবানের স্বর হয়ে মল্লিকার কানে প্রবেশ করল। সে এক ছুটে সিঁড়ি দিয়ে নেমে বাড়ির পথ ধরল। সকাল সকাল এক ফালি রোদ এসে জয়ন্তর মুখে পড়তেই চোখ কুঁচকে গেল তার। বেশ কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করার পর আর ঘুমোতে পারবে না, তাই বিছানা ছেড়ে উঠে বসল। দেবীপুরে তাদের এই গ্রামের বাড়িতে সে এসেছে দিন 3 হলো। এখানে তার সল্টলেকের ফ্ল্যাটের মতো এসি লাগানো নেই, তাই মে মাসের অসহ্য গরমে দরজা জানলা বন্ধ করে ঘুমানোর কথা মাথাতেও আনা যায় না। তবে বহু পুরনো বাড়ি, তাই পুরো দেওয়াল, পরিবর্কা দেওয়া ছাদ আর সর্বোপরি দেবীপুর শহর কলকাতার মতো দূষিত না হয় এখানে এসির অভাব বোধ হয় না। শুধু একটাই অসুবিধা, সকাল সকাল আলোর জন্য তার ঘুম ভেঙে যায়। আর আগের 2 দিন মা এসে মাথার কাছে জানলার পর্দা টেনে দিয়ে যাওয়াতে আরও কিছুক্ষণ ঘুমোতে পেরেছিল, কিন্তু আজ মনে হয় মায়ের পুজো এখনো শেষ হয়নি। ঘুম ভাঙতেই অভ্যেসবশত ফোনটা হাতে নিল জয়ন্ত। মেসেজ বক্স ওপেন করতেই ভুল ভাঙল তার। না, নির্দিষ্ট সেই নাম্বার থেকে আর কখনো মেসেজ আসবে না। এমনকি তিথির নামের পাশে ছোট্ট গোল ছবি রাখার জায়গাটাও ফাঁকা, অর্থাৎ তিথি তাকে ব্লক করেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে
বিছানা থেকে নামলো জয়ন্ত। ভালোই হয়েছে একদিকে, মনে নয়তো অহেতুক আশার পরত চড়ত। সবকিছু থেকে পালাতেই তো একদিনের নোটিশে চাকরি ছেড়ে দিয়ে এখানে পালিয়ে এসেছে সে। বাড়িতে অবশ্য কাউকে কিছু বলেনি এখন, বললেই তো তীরের ফলার মতো প্রশ্নমান ধেয়ে আসবে তার দিকে। এখন কিছুটা সময় নিজের সাথে নিজের মতো করে কাটাতে চায়। ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ একা একা থাকার অভ্যেস জয়ন্তর। তিথি যখন সাথে ছিল তখনও ঘুম থেকে উঠে ফ্ল্যাটের এক ফালি বারান্দায় বেশ কিছুক্ষণ নিঃসঙ্গতা উপভোগ করত সে। এখন তো আর ঝুলন্ত বারান্দা নেই, ছাদ আছে, তাই পুরনো দিনের উঁচু নিচু সিঁড়ি ভেঙে ছাদে উঠে এলো সে। ছাদে মা আর বোন মিলে বেশ বড় একটা বাগান করেছে। লাউ, কুমড়ো, বেগুন, লেবু, কি গাছ নেই তাতে। এখানে একা একা বেশ কিছুক্ষণ হাঁটতে পারলেও মন ভালো হয়ে যায়। বুক ভরে শ্বাস নিলে বিভিন্ন ফুলের গন্ধে শরীর তাজা হয়ে ওঠে। হাঁটতে হাঁটতে জয়ন্ত ছাদের ধারে এসে দাঁড়ালো। পকেট হাতড়ে সিগারেটের প্যাকেট হাতে নিয়েও সেটা ঢুকিয়ে রাখলো। এমন স্বচ্ছ নির্মল পরিবেশকে দূষিত করতে মন চাইল না তার। ছাদের ধারে দাঁড়িয়ে দেখল ওদের বাড়ির রক্ষাকালীর মন্দিরে পুজো হচ্ছে। উপর থেকে মায়ের শাড়ির আঁচল দেখতে পেল সে। শঙ্খ ঘণ্টার শব্দ ভেসে আসছে কানে। বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলো সে। পুজো শেষের পর মাকে বেরিয়ে আসতে দেখল। উপরে তাকিয়ে তার মা ইশারায় জিজ্ঞেস করল, চা খাবি তো? জয়ন্ত হাতের ইশারায় বলল, আমি আসছি। মা না ডাকলেও সে এক্ষুনি নিচে যেত। যদিও রোদ ইতিমধ্যেই বেশ চড়া হয়েছে, কপালে পিঠে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ফিরে আসার আগে ছাদে দাঁড়িয়ে দেখল তাদের নিত্যদিনের পুরোহিত মন্দির ছেড়ে বেরোচ্ছেন। দু একটা পাখি ছাদ বাগানে এসে ওড়াউড়ি করছে। অচেনা অতিথি দেখে নিজেদের ভাষায় কি যেন বলছে। ওদের ফেলে রেখেই সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো জয়ন্ত। কিন্তু হঠাৎ মা, কাকিমা আর জিনিয়ার সম্মিলিত একটা চিৎকার কানে এলো তার। কিছুটা ত্রস্ত ও ভীত স্বর। জয়ন্তের ভ্রু কুঁচকে উঠল। কোনো বিপদ হলো নাকি? সে তড়িৎ পায়ে নেমে এসে দেখল জিনিয়া ফোন কানে নিয়ে ভীত মুখে কার সাথে যেন কথা বলছে। অবশ্য কথা বলছে বলা ভুল, অপরপক্ষ শুধুই কথা বলছে আর জিনিয়া তার কথা শুনছে। শুনতে শুনতে তার মুখের রং বদলে যাচ্ছে। কি হয়েছে? ছেলেকে গ্রামের এই বিপদে জড়ানোর ইচ্ছা ছিল না নিভার, কিন্তু তিনি বাধা দেওয়ার আগেই বোকা মেয়েটা ফোন কান থেকে নামিয়ে বলে উঠল, সর্বনাশ হয়ে গেছে রে দাদা। কাল রাতে গোপাল জ্যাঠাকে কেউ খুন করেছে, ওই একইভাবে। উফ, কি বিভৎস! কথাটা বলেই জিনিয়া দুহাতে মুখ ঢাকল, যেন ওর চোখের সামনেই রয়েছে সেই ভয়াবহ দৃশ্য। ওর বলা ওই একইভাবে কথাটা ঠক করে জয়ন্তর কানে বেজেছে। নিভা ততক্ষণে বিধবা ছোট্ট যা আর তার মেয়েটার দিকে জ্বলন্ত একটা দৃষ্টিতে তাকিয়ে ছেলের হাত ধরে বলল, এসব নিয়ে মাথা ঘামাস না জয়। দুদিনের জন্য এসেছিস, তুই এগুলোর থেকে দূরেই থাক। পুলিশ আছে, তোর বাবা আছে, ওরা সব সামলে নেবে। কিন্তু চিনিয়ে ভিজল না। জয়ন্ত মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ওই একইভাবে মানে? এর আগেও কেউ খুন হয়েছে তার মানে? মা, কই তোমরা আমায় কিছু বলনি তো? কি আর তোকে বলবো, অন্যের পাপের সাজা এই নিরীহ লোকগুলো পাচ্ছে। তুই এর মধ্যে জড়াস না বাবা। কথাটা বলেই নিভা একটা ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করলো ছোট জায়ের দিকে। জিনিয়া তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। জয়ন্ত মায়ের কথাকে অগ্রাহ্য করে বোনের সামনে গিয়ে দাঁড়ালো। ওর মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, তোকে খবরটা কে দিল রে? আমার বন্ধু সুস্মিতা। হ্যাঁ, তা ছবি পাঠিয়েছে নাকি? জিনিয়া উপরে নিচে মাথা নেড়ে হ্যাঁ বলাতে জয়ন্ত সেই ছবি দেখতে চাইল। ফোনের গ্যালারি খুলে সেই ছবি যখন দেখালো জিনিয়া, জয়ন্তর গা গুলিয়ে উঠল।
চোখ দুটো বিস্ফারিত, মুখের কাছে মাছি উঠছে, দেহটা উল্টো করে কুয়োর জলে ভাসছে, কিন্তু মাথাটা উল্টো দিকে ঘোরানো। ফোনটা ফেরত দিয়ে জয়ন্ত জিজ্ঞেস করল, এই কুয়োটাই কি? জিনিয়া কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের পুরনো বাড়ির কুয়োতলা। স্ট্রেঞ্জ। লোকটা ওখানে গেছিল কেন? জিনিয়া, চল তো একটু আমার সাথে। যেতে যেতে এই মৃত্যু মিছিলে সবটা বলিস আমায়। সই তার বৌদিদির বাপের বাড়ি থেকে ফিরে এসেছে দিন দুয়েক হলো। তারপর এই বেলা ও বেলা মিলিয়ে না হোক বাচ্চারের তাকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে, কিন্তু মল্লিকা যায়নি। না, অভিমান করে যায়নি এমনটা ভুল। অভিমান দেখানোর হলে সে ঠিকই ওই বাড়িতে গিয়ে সইয়ের সামনে বসে তা দেখাতো, আর সইও তার অভিমান ঠিকই ভাঙিয়ে নিত। কিন্তু মল্লিকা যাচ্ছে না ভয়ে। হ্যাঁ, অশৈশব যে বাড়িতে সে নিজের বাড়ির মতো স্বচ্ছন্দ ছিল, যে বাড়ির মানুষগুলোকে সে নিজের আপনজন ভাবত, গতদিনের পর তার সেখানে যেতেই ভয় করছে। চোখ বন্ধ করলে সেদিনের সেই ঘটনার কথা তার মনে পড়ছে, আর একটা রক্ত জল করা ভয় তাকে আষ্টি পৃষ্টি বেঁধে রাখছে। সেদিন ওখান থেকে ফিরে আসার পরেই সে খানিক শান্ত হয়ে গিয়েছিল। চেঁচিয়ে কথা বলে না, দুমদাম দৌড়ে না, এমনকি খিলখিল করে হাসে না অবধি। মল্লিকার এই পরিবর্তনে ওর মা আর বৌদি ঠিক যেন খুশি হতে গিয়েও হতে পারছে না। শেষবার যখন বাড়ি থেকে লোক এসে মল্লিকার খোঁজে ফিরে গেল, ওর বড় বৌদি তো বলেই বসল, তোকে একটু থিতু হতে বলেছিলাম মলি, তুই এমন একচোড়া হয়ে গেলি কেন? কিছু না, এমনি। মল্লিকা দায় সারা উত্তর দিয়ে এড়িয়ে যেতে চায়, কিন্তু তার বৌদি এত সহজে ব্যাপারটা নিষ্পত্তি হতে দেয় না। সে কাছে এসে তার মাথাটা নিজের কাঁধে টেনে নিয়ে বলে, এত ভাবিস না বোন, মেয়েরা হলো জলের মতো, যে পাত্রে রাখা হবে তার মতো করে নিজেকে মানিয়ে নেবে। আমিও তো প্রথমে এই বাড়িতে এসে কেমন জুবুথুবু হয়ে থাকতাম, এখন দেখ, তার জন্য এমন মুখ শুকনো করে ঘুরে বেড়ালে হবে? কই না তো বৌদি, কোথায় মুখ শুকিয়ে আছি? আমি তো দিব্যি ভালোই আছি। তাই যদি হবে তাহলে এতবার করে বড় বাড়ির মেয়ে তোকে ডেকে পাঠাচ্ছে, তুই যাচ্ছিস না কেন? আচ্ছা, ডাকলেই জিভ বের করে ছুটে যেতে হবে নাকি? হ্যাঁ, কেন গো, সে বড় বাড়ির মেয়ে বলে? অমন করে বলছিস কেন? বড় বাড়ির মেয়ে তোকে খুব ভালোবাসে, মনে তার কোনো অহংকার নেই। তা যদি হতো না, তাহলে বারবার ডাক না পাঠিয়ে সে নিজেই আসতো, কিন্তু না, সে তো আসবে না। দালান বাড়ির মেয়ে না, এই মাটির বাড়িতে আসলে তার মান থাকবে কি করে? অহংকার নেই। তাচ্ছিল্য নিয়ে কথাগুলো বলে দুদ্দার করে উঠে ঘরে গিয়ে সশব্দে খিল দিল মল্লিকা। মেয়েটার হঠাৎ এই পরিবর্তনে তার বৌদি হতভম্ব হয়ে বসে রইল। তাই মল্লিকার আড়াল করে রাখা চোখের জলটুকু তার কাছে অজানাই রয়ে গেল। তবে নিজের কাছে করা প্রতিজ্ঞা, ভয়ের প্রাচীর আর বৌদিকে দেখানো মিথ্যে অভিমানের দেওয়াল এক লহমায় ভেঙে গেল যখন বড় বাড়ির দারোয়ান এসে জানালো অর্চনার খুব কঠিন অসুখ হয়েছে। সে বিছানা ছেড়ে উঠতে পারছে না, কথা বলতে পারছে না, খেতে পারছে না। ডাক্তার তাকে পথ্য করতে বলেছেন, কিন্তু সে জানিয়েছে একবার সই তার সাথে দেখা করতে না এলে সে কারো কথা শুনবে না। মরমে মরে গেল মল্লিকা। ছি ছি ছি, তার একমাত্র সই তাকে অসুস্থ অবস্থায় দেখতে চেয়েছে, আর সে কিনা এক ঠুনকো বিপদের ভয়ে ঘরে দৌড় দিয়ে বসে রইল। মল্লিকা সেই রাতের আঁধারেই মৃত্যুর বাড়ির দারোয়ানের সাথে তার সইকে দেখতে চলল। সইয়ের চিন্তায় উতলা মল্লিকা পালের ডানা ঝাপটে উড়ে গিয়ে পৌঁছায় তার বাড়িতে। দুদিনের বৃষ্টিতে পথে ভালোই কাদা জমেছে, আর আলোগুলো এমন মিটমিট করে জ্বলছে যে তাতে আলোর চাইতে আঁধার হয় বেশি। মল্লিকা তাই বুঝতে পারেনি পেছন থেকে পা টিপে টিপে এসে তার মুখ চেপে তাকে শিরিষ গাছের পাশের ঝুঁচকো আঁধারে টেনে নিয়ে গেল একটা বলিষ্ঠ হাত। সে টু শব্দটি করার সুযোগ পেল না।
বেশ কয়েকবার নিষ্ফল আক্রোশে ব্যর্থভাবে পা দাপালো, হাতের নখ দিয়ে খিঁচে রক্ত বার করে দিল, তবুও ছাড়া পেল না। চাপা স্বরে সেই বলিষ্ঠ বাঁধনের অধিকারী তখন বলল, কি হলো? আর কত সময় লাগবে? তাড়াতাড়ি টাকাটা দিয়ে দারোয়ানটাকে বিদায় কর। ওর সাথে দরাদরি করে সময় নষ্ট করিস না। বেশি সময় লাগেনি অবশ্য। তার মধ্যেই লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে মল্লিকা। কান্না পাচ্ছে, কিন্তু মুখের উপর হাতটা এমনভাবে চেপে বসে আছে যে কাঁদার উপায় নেই। দারোয়ানকে তার পাওনা বকশিস সমেত মিটিয়ে দিয়ে মল্লিকাকে টেনে হিঁচড়ে নিয়ে চলল তারা আরো একটা গোপন স্থানে। অন্ধকারে দেখার উপায় নেই, আর ওরা তার চোখও বেঁধে দিয়েছে। তবে গন্ধে বুঝতে পারল মল্লিকা এটা গোয়াল ঘর। লড়াই করে ওদের সাথে পারবে না জেনেই শরীর ছেড়ে দিয়েছে সে। বিনা বাধায় তাকে এনে গোয়ালের একপাশে খড় বিছুনির গাদায় ছুঁড়ে ফেলে দিল গোপাল। টিম টিম করে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোয় গোপালের চকচক করে জ্বলতে থাকা চোখের কামাতুর দৃষ্টি দেখে আসন্ন বিপদের ইঙ্গিত পেয়ে ভয়ে কুঁকড়ে গেল মল্লিকা। যে ভয় ভয় সে নিজেকে ঘরবন্দি করেছিল, সেই একই ভয় আজ ছদ্মবেশ ধরে তাকে টেনে এনেছে এখানে। মল্লিকা কোনো কাতর অনুনয় জানালো না। সে জানে তাতে কোনো কাজ হবে না। গোপাল চতুর হেসে বলল, তুই এখন এখানেই থাক, বন্ধু আসছে একটু পরেই। গোপালের বন্ধু মানে বড় বাড়ির ছেলে, সইয়ের ছোড়দা অচিন্তদা। মল্লিকা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে ভুল শুনল না তো। সেদিন যে মানুষটা তাকে ওই অপমানের হাত থেকে বাঁচিয়েছিল, যে মানুষটা ওই গত বছর অবধি সইয়ের আবদারে ভাইফোঁটা দিয়েছে, জমের দুয়ারের সামনে সইয়ের সাথে হাত মিলিয়ে কাঁটা বিছিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছে, সে। ঘেন্না হলো মল্লিকার নিজের প্রতি। মনে হলো নিজের গায়ে নিজের থুতু ছিটিয়ে দেয়। অচিন্ত এলো, নেশাতুর দুই চোখ মেলে মল্লিকার সর্বাঙ্গ লেহন করল। পেছন পেছন এলো গোপাল আর নিতাই। অশ্লীল হাসির মাঝে বলল, বলছি আমাদের জন্য প্রসাদ রেখো, কেমন? মল্লিকার শুধু মনে হচ্ছিল সে বধির হয়ে যাচ্ছে না কেন। এতদিন যে তাকে সই বলে এসেছে, অর্চনার দাদাও তার দাদা। খুড়িমা বলেছে মলের বিয়ে নিয়ে ভাবনা কি, ওর 4 দাদা আছেই তো। দাদা, একটা ঝড় যেন এসে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। মল্লিকার মনে কোনো বোধ নেই, শরীরে কোনো সার নেই। কানে বাজছে খুড়িমার বলা কথা, চোখে ভাসছে ভাইফোঁটার দিনের দৃশ্য। একটার পর একটা ঝড় আছড়ে পড়ছে তার শরীরে, একবার দুবার, বারবার। সবশেষে গোপাল যখন ধুতির কোট সামনে উঠল, তখন মল্লিকার চোখ দুটো উপরের দিকে স্থির হয়ে তাকিয়ে রয়েছে। তাতে পলক পড়ছে না, আর মুখে লেগে রয়েছে আলগা একটা হাসি। গোপাল ভয় পেয়ে ডেকে আনলো তার 2 সাকরেতকে। ক্ষণিকের উল্লাস যে মল্লিকার প্রাণ কেড়ে নিয়ে শান্ত হবে, এমনটা ধারণা করতে পারেনি তারা। অচিন্তের মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। গোপাল আর নিতাই ভীতু। অচিন্ত বড় বাড়ির ছেলে, তার বাবা প্রভাবশালী ব্যক্তি। পুলিশ থানা তার গায়ে আঁচড় কাটতে পারবে না, কিন্তু তাদের তো এমন ব্যক্তিত্বময় বাবা নেই। আর তাছাড়া এখন মল্লিকার মুখের দিকে তাকিয়ে তার খুব ভয় করল। কেমন একটা হাসি নিয়ে তাকিয়ে আছে ও, মরে গিয়েও যেন কিছু বলছে ওদের উদ্দেশ্যে। গোপাল কান পেতে শোনার চেষ্টা করলো, কিন্তু হাওয়ায় ভেসে আসা কিছু অস্পষ্ট শব্দ ছাড়া কিছুই শুনতে পেল না সে। গোপালের মনে পড়ল শেষবার নিজেকে মল্লিকার শরীরে নিঃশেষ করার সময় অস্ফুটে ও কিছু একটা বলেছিল, কিন্তু তখন সেদিকে মন দেওয়ার মতো ইচ্ছা বা সংযম কোনোটাই তার ছিল না। গোয়ালে এভাবে ওকে ফেলে রাখা যাবে না।
অচিন্ত অনেক ভেবেচিন্তে বলে উঠল, শোন, আমি বলি কি, ওকে বরং এই গোয়ালের পেছনে যে কুয়ো আছে তাতে ফেলে দেওয়া হোক। ওখানে এমনিতে রোজ কেউ আসে না, 2-3 দিন পর পর ওখান থেকে জল তোলা হয়, তখন ভেসে উঠলে আর কিছু হবে না। কিন্তু মরা যদি তোমাদের কুয়োতে ভেসে ওঠে তবে তো লোকে তোমাকেই করবে না। কুয়োটা খিড়কির পুকুরের সাথে যুক্ত, আর ওই পুকুরে গ্রামে সবাই আসে। কুয়োতে ফেললে মরা পুকুরে গিয়ে পড়লে ভেসে উঠতে আরো সময় লাগবে, তাই ভয়ের কিচ্ছু নেই। এখন যা বলছি চটপট কর। কিন্তু অচিন্তের ধারণাকে মিথ্যে করে দিয়ে মল্লিকার দেহ পরদিনই ভেসে উঠল কুয়োয়। কুয়ো থেকে জল তুলতে এসে মৃত্যুদের ঠিকই যে আবিষ্কার করে তার দেহটা। মেয়ে আগের দিন বাড়ি না ফেরায় দুশ্চিন্তা ছিল না মল্লিকার বাড়ির লোক। এর আগেও তো কতবার মলি ওই বাড়িতে শুয়ে আবদারে রাতে থেকে গিয়েছে, এ তো আর নতুন কিছু নয়। কিন্তু নতুন কথা তারা জানলো মৃত্যুদের বাড়ি থেকে। তাদের বাড়ির মেয়ে কেমন করে মলিকে ডেকে আনলো, তার তো আজ কুটুম বাড়ি থেকে ফেরার কথা। আর দারোয়ান, না, কুসমিন কালেও তারা দারোয়ান পোষার কথা চিন্তাও করেনি। পুলিশ এলো, মল্লিকাকে কুয়ো থেকে তুলে তড়িঘড়ি তার দেহটা ঢেকে দেওয়া হলো। অচিন্তের বড় দাদা পুলিশের সাথে আড়ালে গিয়ে কিছু একটা আলোচনা করলেন। মেয়ের চরিত্র নিয়ে কাটাছেড়া হবে সেই দুশ্চিন্তায় মল্লিকাকে তড়িঘড়ি পুলিশে দেওয়া হলো। যে সইয়ের জন্য প্রাণপাত করল মল্লিকা, সে একবারও শেষ দেখাটুকু দেখতেও পেল না। পুরনো বাড়িতে স্থান সংকুলন হচ্ছে না বলে মৃত্যুরা পুকুরের ওপাশে মন্দির স্থাপন করে নতুন বাড়ি হাঁকিয়ে চলে এলো। মল্লিকার মৃত্যু গ্রাম্য জীবনে তেমন ঢেউ তোলেনি, তাই সব আবার শান্ত নিস্তরঙ্গ হতে তেমন সময় নিল না। বেশ কয়েক বছর এইভাবে কাটার পরে দেবীপুরের শান্ত পুকুরে আবার ঢেউ উঠল। তবে এবারের আগুন এত সহজে নিভল না। দাওয়ায় উবু হয়ে বসে বিড়ি টানছিল নিতাই। শুকনো পাকানো দড়ির মতো চেহারায় বিড়ি টানার ফলে ভাঙা গাল দুটো আরো ভেতরে ঢুকে যাচ্ছিল। প্রতি টানের পর বুকের ভেতর থেকে শ্লেষ্মা উঠে আসছিল। সমস্যাটা অনেক দিনের। গত বছরে শহরের বড় হাসপাতালে গিয়ে একবার ডাক্তার দেখিয়েও এসেছে। ডাক্তার বিড়ি খেতে বারণ করেছে, ছেড়েই দিয়েছিল নিতাই, কিন্তু দুশ্চিন্তা কাটাতে এখন আবার খাওয়া শুরু করেছে। মৃত্যুদের ছোট ছেলে পাগল হয়ে গলায় দড়ি দিল। মরার আগের দিন তার সাথে দেখা করতে গিয়েছিল নিতাই। তখন অচিন্তের বউ বাচ্চা বিয়েতে বাপে বাড়ি গিয়েছিল। অচিন্ত বলেছিল ও নাকি মল্লিকাকে দেখতে পায়, আসে মাঝে মাঝে। ও বলেছে ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। যত সব আনশান কথা। ঝুলে পড়ার আগে একটা চিরকুট লিখেছিল সে। লেখা ছিল, ক্ষমা করিস মল্লিকা। ওর বড় দাদা আড়ালে সেটা দেখিয়েছিল নিতাইকে। গ্রামে অনেক কথা উঠেছিল এই নিয়ে, তবে সেসব কথা মৃত্যুদের কান অব্ধি পৌঁছায়নি, বা পৌঁছালেও তারা গা করেনি। বড়লোক মানুষ কাশি থেকে বামুন আনিয়ে কিসব যজ্ঞ করিয়ে ওই বাড়িতে তালা দিয়ে এই পাশে নতুন বাড়ি মন্দির হাঁকিয়ে উঠে এসেছিল। নিতাইও কলকাতার কালীবাড়ি থেকে একটা তাবিজ যিনি গলায় ঝুলিয়ে রাখে সবসময়। গোপালটা এসব কিছু মানত না, এখন বেঘাতে প্রাণটা গেল। যতই সকলে বলুক দেনার দায়ে গোপাল ঝাঁপ দিয়েছে কুয়োয়, সেটা তো আসলে সত্যি নয়। আত্মহত্যা করা মানুষ কি নিজের ঘাড় ওভাবে ঘুরিয়ে দিতে পারে? আর গোপাল না হয় আত্মহত্যা করেছে, কিন্তু রামলাল দারোয়ান সে কেন এইভাবে মরল? এখানে একা একা বসে কি ভাবছ? চমকে উঠল নিতাই। দূরে নিবদ্ধ থাকা দৃষ্টি ফিরিয়ে সামনের দিকে তাকালো, কিন্তু স্পষ্ট কিছু দেখতে পেল না। এই আর এক নতুন সমস্যা। চোখে আবছা দেখছে আজ কদিন ধরে।
যেন জল রঙে আঁকা ছবির মতো একবারে জল ঢেলে দিয়েছে কেউ। ছানি পড়ল নাকি? তবে আবছা হলেও অবয়বটা যে কোনো নারীর সেটুকু বুঝতে পারল সে। এগিয়ে আসছে ওর দিকে। গোড়ালির খানিকটা উপরে পড়া শাড়ি, খালি ধুলো মাখা পা, চুলে বেড়া বিনুনি করা, নাকে একটা ছোট্ট নাক ফুল, ঠোঁটের বাঁ দিকে কালো তেল। চেনা কিন্তু ঠিক চিনে উঠতে পারছে না যেন। ওরকম হাঁ করে কি দেখছ? চিনতে পারছো না বুঝি? খিলখিল করে হেসে ওঠে সে হাসি শত শত কাজ ভাঙার শব্দ হয়ে তার কানে প্রবেশ করল। নিতাই এবার চিনতে পারে সে হাসি। মল্লিকা। ভয়ে সে দাওয়া ছেড়ে উঠতে যায়, কিন্তু পা জড়িয়ে গিয়ে হুড়মুড় খেয়ে পড়ে যায়। চিৎকার করে বউ মেয়েকে ডাকতে যায়, কিন্তু অস্পষ্ট একটা গোঙানি ছাড়া আর কিছু বের হলো না। ধীরে ধীরে নিতাইয়ের আবছা দৃষ্টির সামনে একটা কালো পর্দা নেমে আসলো। চোখে মুখে বারবার জলের ঝাপটা দেওয়াতে লোকটা চোখ মেলে তাকালো। কেমন একটা ভয়ে কুঁকড়ে যাওয়া দৃষ্টি, চারপাশে কেমন ভয়ে ভয়ে তাকাচ্ছে। জয়ন্ত জিজ্ঞেস করল, বলছি আপনি ঠিক আছেন এখন? কি হয়েছিল আপনার? ছেলেটার মুখটা অচেনা, তবে মুখের আদল দেখে বুঝতে পারলো এই মিত্তির বাড়ির ছেলে। কলকাতায় থাকে, কদিনের ছুটিতে বাড়ি এসেছে। আর এদিকে শাড়ি পরে মেয়েটা যাকে দেখে ভিমড়ি খেয়েছিল নিতাই, সেটা তার নিজের মেয়ে। কি ভয়টাই না পেয়েছিল। সবই অতিরিক্ত চিন্তার ফল। অচিন্তকে নিয়ে ভাবতেই যত সব উদ্ভট কথাগুলো মাথায় এসে জুটেছে। তখন আবার চোখটাও গন্ডগোল করছিল, এখন আবার সব কেমন স্পষ্ট দেখতে পাচ্ছে। উঠে বসে নিতাই জিজ্ঞেস করল, তুমি মিত্তিরদের বাড়ির ছেলে তাই না? হ্যাঁ। আগে হ্যাঁ, আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তখন আপনার মেয়ে চিৎকার করতে করতে বাড়ি থেকে বাইরে এলো, দেখে ভিতরে এসে দেখি এই অবস্থা। আপনি একবার ডাক্তার দেখিয়ে নেবেন কেমন? সে নেবেক্ষণ, কিন্তু তুমি এই রাতে এই পথ দিয়ে কোথায় যাচ্ছিলে? গ্রামে কি হচ্ছে শুনেছ নিশ্চয়ই? নিতাইয়ের প্রথম প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে জয়ন্ত বলল, শুনেছি, প্রি প্ল্যান্ড মার্ডার বলে এগুলোকে। নিতাই আর কিছু বলল না। তার ক্লান্ত লাগছিল। তাকে ধরে ধরে ঘরে পৌঁছে দিয়ে সে বেরিয়ে এলো বাড়ি থেকে। বাড়ি ফিরতে আজ মনে হয় বেশ রাতই হয়ে যাবে জয়ন্ত। তারপর আবার ফোনটাও নিয়ে বেরোতে ভুলে গেছে। অবশ্য সুমিও তো তেমনই বলেছিল, যেন ফোন না নিয়ে আসে সে। মেয়েটার মধ্যে কি যে একটা আকর্ষণ আছে সেটা ঠিক বুঝতে পারল না জয়ন্ত। বয়সে ওর চেয়ে বেশ ছোট জিনিয়ার বন্ধু। সেদিন গোপাল কাকার দেহ দেখতে গিয়ে মেয়েটাকে দেখেছিল জয়ন্ত, আর চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিল। ছোট্ট মুখ, মুকুট কপাল, চিবুকে কালো তিল, ডাগর চোখ, সব মিলিয়ে যেন ছোট্ট একটা পুতুল। সেদিন ওরা ওখানে পৌঁছানোর পর সুমি দৌড়ে এসে জড়িয়ে ধরেছিল জিনিয়াকে। বলেছিল, তুই কেন এলি এখানে? এসব তুই সহ্য করতে পারবি না। সরে আয়, সরে আয় বলছি। জিনিয়া একবার মাত্র সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বলেছিল, আমি দাদার সাথে এসেছি। তখন সুমি ভালো করে দেখেছিল ওকে। মেয়েটাকে দেখে ডাকামুখো মনে হয়েছিল, কিন্তু ওই মুহূর্তে কেন যে জয়ন্তর দিকে তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নিয়েছিল কে জানে। জয়ন্ত নিতান্ত অভদ্রের মতো একটা গ্রাম্য মেয়ের দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে চোখ নামিয়ে নিয়েছিল। তারপর ঢালু জমি বেয়ে জল গড়িয়েছে অনেক দূর। ফোনে দুজনের কথা এগিয়েছে বেশ খানিকটা। সুমির সাথে কথা বলে মনে হয় না যে ওর সাথে আলাপ মাত্র 7 দিনে। সবচেয়ে আশ্চর্যের কথা, মেয়েটা এই কদিনই তাকে তিথির কথা ভুলিয়ে দিতে সক্ষম হয়েছে। গম্ভীর মুখে ঘুরে বেড়ানো ছেলের মুখে হাসি ফুটেছে দেখে নিভা আশ্বস্ত হলে গ্রামের এই পরিবেশে তাকে বেশি দিন থাকতে দিতে সে নারাজ। আজ সকালে তো বলেই ফেলল, জয়, এবারে তোর ফেরার দিনটা কবে রে?
তাড়িয়ে দিতে চাইছো তো? ও মা, তা কেন? অফিস ফেলে এতদিন পড়ে রয়েছিস, তাই দেখে অবাক হলাম। এর আগে এতবার তো বলেছি, দুদিনের বেশি তো কখনো থাকিসনি। জয়ন্ত মাকে জড়িয়ে ধরে বলেছিল, তাই এবারে বেশি দিন থাকছি। ভালো ভালো রান্না করে খাওয়াবে তো? মা চিন্তিত মুখে চলে গিয়েছিল। জয়ন্ত এরপর সুমির সাথে দেখা করার পরিকল্পনা করে। প্রথমে ভেবেছিল মেয়েটাকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে সুমি একেবারে রাজি হয়ে গিয়েছিল। জায়গাটা যদিও মেয়েটাই ঠিক করেছে, কারণ এখানকার সবকিছু সে অত ভালো চেনে না। গ্রামের পশ্চিমে একটা পদ্ম দিঘি আছে, সেখানে গিয়েছিল আজ সন্ধ্যেবেলা দেখা করতে। মেয়েটা কথা বলতে এত ভালোবাসে, ওর কথা শুনতে শুনতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারেনি জয়ন্ত। ফেরার সময় ওর হাত দুটো ধরে জিজ্ঞেস করেছিল, বলছি আমাদের আবার দেখা হবে তো? এমন লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল মেয়েটা যে ওকে দেখে জয়ন্তর নিজের মনেও একঝাঁক প্রজাপতির ওড়াউড়ি শুরু হয়ে গেল। তিথি চলে যাওয়ার পর যেভাবে বেঁচেছিল জয়ন্ত, তাকে কোনোভাবেই স্বাভাবিক অবস্থা বলা চলত না। ফ্ল্যাটের চারিদিকে ছড়ানো তিথির জিনিস, তিথির গায়ের গন্ধ তখনও ভেসে আছে ঘরে। দম বন্ধ লাগতো। অফিসে গেলে ওর বিয়ের গুঞ্জনে নিজেকে কেমন যেন পাগল পাগল লাগতো। ইউটিউবে মোটিভেশনাল ভিডিও, প্রাণায়াম, যোগ ব্যায়াম কত কিছুই না করেছে জয়ন্ত। এমনকি কতগুলো ব্লাইন্ড ডেটও করেছে, কিন্তু স্বস্তি পায়নি। অথচ এই মেয়েটা কত সহজে তার খোলস ভেঙে ওকে ছুঁয়ে ফেলল। নিজের মনেই হাসতে হাসতে বাড়ির ভেতরে ঢুকলো জয়ন্ত। একতলায় বৈঠকখানা পেরিয়ে দোতলায় যাওয়ার সিঁড়িতে পা রাখল। দোতলায় মা বাবার ঘর পেরিয়ে ওর ঘরে যেতে হয়। ওই ঘরে আলো জ্বলছে, তার মানে বাবা ফিরে এসেছে। মনে মনে প্রমাদ গুনল জয়ন্ত। এখনই না বাবার প্রশ্নমানের মুখে পড়তে হয়। মাকে তো যা খুশি বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু বাবার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। তবে ওই ঘর পেরিয়ে যাওয়ার সময় কিছু কথা কানে এলো। মা বাবার চাপা স্বরে আলোচনা। যদিও মা বাবার ঘরের দরজায় দাঁড়িয়ে লুকিয়ে তাদের কথা শোনার অভিরুচি তার নেই, কিন্তু আলোচনা হচ্ছে গ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে। তাই সে দাঁড়িয়ে গেল। আবার কি সব শুরু হলো বলো তো? এতদিন তো সব ঠিকই ছিল, আবার ওই পোড়ামুখী ফিরে এলো নাকি? বাবা চাপা ধমক দিয়ে বলল, যত সব বাজে কথা। মরা মানুষ কখনো ফিরে আসতে পারে না। আর ভুলে গেছো, কাশি থেকে মহাজ্ঞানী পণ্ডিত এনে এই বাড়ি শুদ্ধ করা হয়েছে। তার নির্দেশ মতো ওই বাড়ি ছেড়ে এখানে আসা হয়েছে। হঠাৎ করে তাল কাটতে যাবেই বা কেন? কেন তার আমি কি জানি, কিন্তু কিছু একটা গন্ডগোল তো হয়েছে। না হলে পরপর 2 একই রকমের মৃত্যু। বাবার গলার আওয়াজ আর শুনতে পেল না জয়ন্ত। কিছুক্ষণ সবকিছু চুপ থাকার পর সে যখন নিজের ঘরের দিকে পা বাড়াতে যাবে, তখন আবার মায়ের গলা। শোনো, আমি বলি কি, তুমি কাশিতে একবার না খবর পাঠাও, উনি এসে কিছু একটা ব্যবস্থা করুক। তোমার কি মনে হয় আমি তোমার উপদেশের জন্য বসেছিলাম? গোপালের দেহ যেদিন কুঁয়ে ভেসে উঠল, আমি সেই দিনই খবর দিয়েছিলাম, কিন্তু তিনি নিজে আসতে পারবেন না বলেছেন। বদলে তার একজন গুরু ভাইকে পাঠাবেন। এখন দেখা যাক কি হয়। গুরুপদ মুখুজ্জি যখন দেবীপুর স্টেশনে ট্রেন থেকে নামলেন, তখন সবে সকাল গড়িয়েছে। স্টেশন থেকে বেরিয়েই তিনি বাইরে কতগুলো খাবারের দোকান দেখতে পেলেন। 2 দোকান পেরিয়ে 3 নম্বর দোকানের কাছে গিয়ে বললেন, ভাইয়া, জল খাবার পাওয়া যাবে? দোকানের মেজাজ একটু খারাপ ছিল। একে আজ হাটবার নয় বলে বেচা কেনা কম, তারপর যে 2-4টে লোক হয় তারাও যেন আজ সব গায়েব। কেউ যেন দেবীপুর ছেড়ে বেরোচ্ছেও না, আর দেবীপুরে কেউ আসছেও না। সে জোরের সাথে বলল, হবে না কেন? নিশ্চয়ই হবে, হওয়ার জন্যই তো দোকান খুলে বসেছি।
আপনি কি খাবেন বলুন? ঘুগনি আছে, আলুর দম আছে, চাইলে গরম গরম লুচি ভেজে দিতে পারে, না হলে। গুরুপদ ফতুয়ার পকেট হাতে পয়সার পরিমাণ আন্দাজ করে নিয়ে বললেন, আগে না না, অত ব্যস্ত হতে হবে না, একটু মুড়ি আর ঘুগনি হলেই চলবে। দোকানি তাকে আপাদমস্তক মেপে নিয়ে একটা বাটিতে খানিক মুড়ি ও জলের মতো পাতলা ট্যালট্যালে ঘুগনি দিয়ে তার হাতে দিয়ে বললেন, চা দিতে বলি? না থাক, আর পয়সা নেই দাদা। খাওয়া দাওয়া সেরে পেট পুরে জল খেয়ে দেবীপুর যাওয়ার পথের হদিশ জেনে গুরুপদ হাঁটা শুরু করলেন। দেবীপুর স্টেশন থেকে 3টে রাস্তা বেরিয়ে 3 দিকে গিয়েছে। একটা দেবীপুর, একটা রাঙামাটি আর একটা জয়নগর। দোকানে যদিও বলেছিল এখান থেকে বেরিয়ে ভ্যান পাওয়া যাবে, এতটা পথ হেঁটে যাওয়া সম্ভব নয়, কিন্তু গুরুপদ তার কথাকে অগ্রাহ্য করে হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিলেন। প্রায় 1.5 ঘন্টা হেঁটে পায়ে ধুলো মেখে গুরুপদ এসে পৌঁছালেন মিত্তিরদের তেলকলের সামনে। সেখানে তার নাম ধাম বলতেই একজন কর্মচারী তাকে বাড়ির পথে এগিয়ে দিতে এলো। তার কাছে শুনলেন গ্রামে কিভাবে পরপর লোক মারা যাচ্ছে, এমনকি আজ সকালেই একজনের মৃতদেহ ওই কুয়োয় ভেসে উঠেছিল। শরীরটা উবুড় হয়েছিল আর মাথাটা পুরো উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। গুরুপদ কোনো মন্তব্য করলেন না, কিন্তু তার শান্ত নিরীহ মুখখানি গম্ভীর হয়ে উঠল। গ্রামের সীমানায় ঢোকায় ইস্তক তিনি একটা গন্ধ পাচ্ছেন, ক্ষীণ কিন্তু খুব কটু একটা গন্ধ। ছেলেবেলা থেকেই মাঝে মধ্যে তিনি এমন গন্ধ পান। অনেক কিছু দেখতে পেতেন তিনি, যা সাধারণ চর্মচক্ষুতে ধরা পড়ে না। পড়াশুনোর কোনো কালেই মন ছিল না। একদিন গ্রামে একজন সাধু গোছের লোক এসে বাবাকে বলল, তোর ছেলেটা ভারী সুবোধ, আমায় দিবি? অভাবের সংসারে একটা পেট সহজে কমে যাচ্ছে দেখে বাবাও রাজি হয়ে গিয়েছিল। ঘর ছাড়ার পর অবশ্য থিতু হতে পারেনি তিনি। সেই সাধু মারা গিয়েছিল বড় অদ্ভুতভাবে। এঘাট ওঘাটে জল খেয়ে অবশেষে কাশি গিয়ে থিতু হয়েছেন তিনি। তেলকলের কর্মচারী তাকে মিত্তির বাড়ির বড় দরজার সামনে পৌঁছে দিয়ে ফিরে গেল। গুরুপদ পায়ে পায়ে একতলার বৈঠকখানায় এসে উপস্থিত হলেন। অনিন্দ মিত্তি সেখানে চিন্তিত মুখে মাথায় হাত দিয়ে বসেছিলেন। সামনে একজন পুলিশ কনস্টেবল তাকে বিনীতভাবে কিছু বোঝাচ্ছিলেন। গুরুপদকে দেখে তিনি থেমে গেলেন। অনিন্দ কৌতূহলী মুখে তাকালেন তার দিকে। গুরুপদর ধুলি বিজড়িত চেহারা দেখে তার ভ্রু কুঁচকে গেল। গুরুপদ নিজের পরিচয় দিয়ে বললেন, নমস্কার, আমি গুরুপদ মুখোপাধ্যায়, কাশী থেকে আসছি। অনিন্দ তৎপর হয়ে তক্ষুনি তাকে অভ্যর্থনা জানালেন। কনস্টেবলটিকে বিদায় জানিয়ে দোতলায় গেলেন স্ত্রীকে খবর দিতে। নিজের ঘরের দরজায় খুঁটিতে হেলান দিয়ে বসেছিল সুমি। সামনেই রাখা হয়েছে ওর বাবার মৃতদেহ। আজ সকালে ওই কুয়ো থেকে তুলে আনা ঘাড় মটকানো দেহটা। বাবার চোখ দুটো এখন বোঝা। খুব কষ্ট করে স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তাররা চোখের পাতা বন্ধ করেছে। আশেপাশে সবাই কাঁদছে। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। কিছু শুভাকাঙ্ক্ষী আত্মীয় এসেছে তার প্রিয় বন্ধু জিনিয়া। ওর মাথা বুকে টেনে নিয়ে মেয়েটা কান্না ভেজা স্বরে বলছে, তুই চুপ করে আছিস কেন সুমি? একটু কাঁদ, না হলে তো পাগল হয়ে যাবি, একটু কাঁদ। কিন্তু সুমির চোখ খটখটে শুকনো। এমন সময় ভিড়ের মধ্যে একটা গুঞ্জন উঠল। মিত্তির বাড়ির মেয়ে এসেছে। সকলে সরে গিয়ে তাকে আসার জায়গা করে দিল। অর্চনা এগিয়ে এসে সুমির কাঁধে হাত রাখলেন। এতক্ষণে সুমি বুঝতে পারল তার জীবনে কত বড় ক্ষতি হয়ে গিয়েছে। অর্চনাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল সে। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে সে কি যেন বলল। তার প্রত্যুত্তরে পিসিও যে কি বলল সেটা বুঝতে পারল না জিনিয়া। দাহ কাজ মিটিয়ে ঘরে ফিরতে ফিরতে সন্ধে নেমে এলো। জিনিয়া আর সুমিকে নিয়ে অর্চনা এসে উঠলেন মিত্তির বাড়িতে। ওখানে ওর মাকে দেখার জন্য ওর মামিও আছে। সুমির এখন ওই পরিবেশে না যাওয়াই ভালো। বাড়িতে ঢুকে একজন অপরিচিত লোককে দেখে অর্চনার ভ্রু কুঁচকে উঠলেও
তিনি কাউকে কিছু বললেন না। অর্চনার বিয়ে হয়েছে এই গাঁয়েরই আর এক বর্ধিষ্ণু পরিবারে। গঞ্জের বাজারে তাদের চালের আড়ত আছে। একমাত্র মেয়ের চোখের আড়াল করবে না বলে তার মা এই সম্বন্ধ করেছিলেন। এই গ্রামে বাড়ি হলেও অর্চনা পালা পার্বণ ছাড়া বাপের বাড়ি আসে না। আজ হঠাৎ সুমির সাথে তাকে বাড়ি ফিরতে দেখে সকলে অবাক হলেও কিছু জিজ্ঞেস করলেন না। রাতে অর্চনা সুমিকে নিজের কাছেই রাখলেন। কোনো রকমে একটু জল মিষ্টি মুখে দিয়ে সুমি আমার অর্চনার বুকে কাঁদতে কাঁদতে মুখ গুজল। বাবা নেই পিসি, বাবা চলে গেল। অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে মা, সে যতই তোর বাবা হোক। অন্যায় তো করেছিল, তাই অন্যায়কারী। বাবার কি দোষ ছিল পিসি বলো? বাবা তো একটা ছোট বোনকে। সে জানতো তোর পিসিকে কারা খুন করেছে, টাকার লোভে এতদিন চুপ করে থেকেছে, আর আমার সইয়ের খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইসব কথা তুমি কি করে জানলি পিসি? আমি যে দেখেছি, হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি। আমার মা নিজের ছেলের দোষ ঢাকতে কেমন করে তোর বাবাকে টাকার লোভ দেখিয়েছিল। তাহলে তো তোমার মাও সমান দোষী। হ্যাঁ দোষী তো, তাই তো আমি তাকেও ক্ষমা করিনি। আমি যে নিজের মাকেই নিজের হাতেই। আমার পিসিকে তুমি খুব ভালোবাসতে, তাই না? অর্চনা উত্তর দিল না। একটা বিষণ্ণ হাসি তার ঠোঁটের কোণে জেগে উঠল। সুমি আবার জিজ্ঞেস করল, আচ্ছা পিসি, আমার পিসিকে দেখতে কেমন ছিল গো? খুব সুন্দরী, তাই না? হ্যাঁ খুব সুন্দরী। তুইও তো তার মতোই রূপ পেয়েছিস রে মা। শুধু তোর কপালটা যেন তার মতো না হয়। আচ্ছা মা, একটা কথা বলতো। কি পিসি? পরশু রাতে তুই পদ্মদিঘির পাশে কেন গিয়েছিলি, তাও আবার জয়ন্তকে নিয়ে? তোদের মধ্যে কি কিছু? অর্চনা কথা শেষ করলেন না, তার আগেই সুমি লজ্জায় তার বুকে মুখ লুকালো। অর্চনার মুখ কঠিন হয়ে উঠল। সুমিকে জোর করে জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নিয়ে বলল, তোকে আমি ছোট থেকে কি শিখিয়েছি ভুলে গেছিস? গুরুপদ আসার পর 2 দিন কেটে গেছে। অনিন্দ বা নিভা তার আসল পরিচয় কাউকেই জানায়নি। তবে অর্চনার মনে বোধহয় কিছু সন্দেহ হয়েছে। বড় বৌদি বাপের বাড়ির লোককে কেন এতদিন এখানে থাকতে দিয়েছে তাই নিয়ে ঠারে ঠোরে কথা শুনছিলেন তিনি। সুমি এই 2 দিন এখানেই ছিল। অর্চনার নির্দেশে তার হবিষ্যের ব্যবস্থা এখানেই করা হয়েছে। তবে একই বাড়িতে থাকলেও সুমিকে দেখতে পাচ্ছে না জয়ন্ত। এই যে কাছে থেকেও দূরে থাকার যন্ত্রণা, সেটা ওকে কুড়ে কুড়ে খায়। পিসির সাথে ওর তেমন সখ্যতা নেই, তাই চট করে ওই ঘরে ঢুকতেও পারছে না। তবে ওর এই অস্থির ভাব চোখ এড়ায়নি জিনিয়া। প্রথমে চেপে গেলেও পরে ওর জোরাজোরিতে জয়ন্ত স্বীকার করেছে যে হ্যাঁ, সুমিকে ওর বেশ পছন্দ, আর সুমি চাইলে ব্যাপারটা নিয়ে ও এগোতেও চায়। সবটা শুনে অবশ্য জিনিয়ার মুখে চিন্তার ছাপ ফুটে উঠেছিল। এমনি জেঠি এখন আমাদের উপর রেগে আছে, এখন এসব জানলে আর রক্ষে থাকবে না। তবে তুই ভাবিস না, এই লোকটা বাড়ি থেকে গেলেই আমি ব্যাপারটা নিয়ে কথা বলবো। কিন্তু লোকটা তো যাওয়ার নামই নিচ্ছে না। উল্টে আজ খাওয়ার টেবিলে বসে বাড়ির এমন সব কথা নিয়ে আলোচনা করছিল যে শুনে খানিক বিরক্তই হয়েছে সে। তবে ওকে আর পিসিকে দেখে ওরা চুপ করে গিয়েছিল। খাওয়ার পর বাবা লোকটাকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। যাওয়ার সময় শুনল লোকটা বলছে, আমার মনে হয় আপনাদের একটা যজ্ঞ করা দরকার। অপঘাতে মৃত্যু কিনা, বাঁধন কেটে শুধু বেরোবার ফিকির খোঁজে। চিন্তা করবেন না, আমার চেনা। জয়ন্ত দেখল পিসির মুখ রাগে থমথম করছে। চোয়াল শক্ত করে থালায় খাবার নাড়াচাড়া করে উঠে গেল পিসি। তবে এইসব নিয়ে ওর মাথা ব্যথা নেই। ও শুধু একবার সুমির সাথে কথা বলতে চায়। সেটা যে কিভাবে সম্ভব সেটাই জানে না জয়ন্ত।
জয়ন্তর বাবা অনিন্দুকে সাথে নিয়ে গুরুপদ এলেন তাদের পুরনো বাড়িতে। চারপাশটা ভালো করে ঘুরে এসে দাঁড়ালো কুয়োর সামনে। একবার উঁকি দিয়ে নিচে দেখলেন অব্যবহারে কুয়োর জল নষ্ট হয়ে গিয়েছে। কেমন একটা বুনো গন্ধ জলে। কি বুঝছেন মুখুজ্জে মশাই, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করা কি সম্ভব? গুরুপদ স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার গুরু ভাইয়ের কাছে আমি সমস্ত ঘটনাই শুনেছি। আপনার ভাই আর তার বন্ধুরা মিলে এক মহাপাপ করেছিলেন। তার শাস্তি তো সে পেয়েছে, এমনকি প্রায়শ্চিত্ত করবার জন্য আমার মা তার দাদার হাতে কাঁড়ি কাঁড়ি টাকাও দিয়েছিল। তারপরে ওই পরিবারের ভরণ পোষণের অধিকাংশ দায় আমরা নিয়েছি। সে তো লোকের মুখ বন্ধ রাখার জন্য প্রায়শ্চিত্ত করেননি, নিজেদের পাপ চাপা দিতে এসব করেছেন। অনিন্দের মাথা নিচু হয়ে গেল। আর নিজের বোনের চোখে ঘেন্নার বদলে একটু ভালোবাসা দেখার আশা করেছি। ওর প্রিয় সইয়ের এই পরিণতি ও মেনে নিতে পারেনি। বিয়ে করে স্বামী নিয়ে গ্রাম ছাড়লো, এতগুলো বছরের যোগাযোগটুকুও রাখেনি। এখন শাশুড়ি অসুস্থ হওয়ায় 1 বছর হলো ফিরেছে, কিন্তু তাও কিচ্ছু বদলায়নি। মা বেঁচে থাকতে আসতো, কর্তব্যটুকু করে চলে যেত। মাও তো এক প্রকার ওর চোখের সামনেই চলে গেল। তারপর আসতো শুধু ভাইপো ভাইজির জন্য, আমাদের সাথে একটা কথাও না বলে চলে যেত। গুরুপদ বললেন, আজ রাতে আমি এখানে থাকব, আপনি বাড়িতে শুধু আমার পরিচয় সকলকে জানিয়ে দেবেন। বেশ, আর আপনার যা যা লাগবে তার একটা ফর্দ বানিয়ে দেবেন, আমি আনিয়ে রাখবো। বিশ্বাস আর ভরসা ছাড়া আর কিছুই লাগবে না। আপনাদের গ্রামে ঢোকার সময় আমি একটা গন্ধ পেয়েছি, জানেন? ছোট থেকেই আমার এরকম অদ্ভুত উপলব্ধি হয়। গন্ধ? কিসের গন্ধ? কই, আমি তো কিছু পাচ্ছি না। ও আপনি পাবেন না, একে মৃত্যুর গন্ধ বলে। সুমি, এই সুমি, ওঠ। তুই এখনো ঘুমোচ্ছিস? পিসির হয়ে প্রতিশোধ নিবি না? ওঠ। প্রতিশোধ? আজ? কিন্তু আজ তো কাউকে ছল করে ওষুধ খাওয়ানো হয়নি পিসি। ওষুধ খাওয়ানোর কোনো দরকার নেই তো, এমনিই হয়ে যাবে। যে লোকটা 2 দিন ধরে এসে বসে আছে বাড়িতে, ও বলছে তোর পিসি অতৃপ্ত হয়ে ঘুরছে, সেই করছে খুন। পিসির এত বড় অপমান তুই এমনি এমনি মেনে নিবি সুমি? হ্যাঁ, করবো তো, করবো। যারা যারা তোমার সইকে খারাপ বলবে তাদেরকে আমি কষ্ট দেব, কাউকে ছাড়বো না। নিজের বাবাকে ছাড়িনি, আর এই নিতাই কাকা, অনিন্দ জেঠু, ওরা তো কঞ্চর। চলো পিসি, চলো। অন্ধকারে জ্বলে উঠল সুমির চোখ। শিকার ধরার পূর্ব মুহূর্তে সাপতের ভঙ্গির মতো নিঃসারে নেমে এলো দুজনে। জয়ন্ত আজ সজাগ ছিল। ওরা বেরিয়ে যেতে সেও বেরিয়ে এলো পিছু পিছু। অমাবস্যার নিকষ কালো রাত, 1 হাত দূরের জিনিস দেখা যায় না, তবুও তার মধ্যে সেই অসম বয়সী নারী এগিয়ে চলেছে দ্রুত পায়ে। মন্দিরের পাশ ঘুরে মজা পুকুরের পাশের রাস্তা ধরল দুজনে। এখানে শুধুমাত্র একটা বাল্ব জ্বলছে মিটমিট করে। একঘেয়ে সুরে ঝিঝি পোকা ডাকছে। জয়ন্ত ওদের মতো দ্রুত গতিতে চলতে পারছে না। যেতে যেতে অসমান পথে হোঁচট খেয়েছে 2 তবু ব্যথা উপেক্ষা করে ওদের অনুসরণ করে চলেছে সে। একটা সময় পরে ওরা এসে থামল পুরনো বাড়ির ভেঙে পড়া গোয়ালের পেছনের কুয়োতলায়। জয়ন্ত এবার একটু দূরত্ব রেখে আড়াল করল নিজেকে। কুয়োতলাটা তত অন্ধকার নয়, একটা ধুনির আগুন জ্বলছে, আর ওদের দিকে পিছন ফিরে কেউ একজন বসে আছে। অর্চনা আর সুমির মধ্যে একবার দৃষ্টি বিনিময় হলো। জয়ন্ত বিস্ফারিত চোখে দেখল সুমি এগিয়ে গেল তার দিকে। এক মুহূর্তের জন্য থামল,
তারপর হ্যাঁচকা টানে তার মাথা ঘুরিয়ে দিল পেছনে। জয়ন্ত স্থবির হয়ে দেখতে লাগলো, কিন্তু হাড় ভাঙার যে কাঙ্ক্ষিত মট শব্দ সেটা শুনতে পেল না সে। একবার পিছন ঘুরে অর্চনার দিকে তাকালো। তার চোখেও অপ্রশস্ত অবস্থা। এমন তো হওয়ার কথা নয়। যা ভুল হয়ে গেল তো সুমিমা। উত্তেজনার বশে বুঝতেই পারলে না কোনটা আসল মানুষ আর কোনটা তুলোর পুতুল। আড়াল থেকে বেরিয়ে এলেন গুরুপদ, তার পেছনে অনিন্দ। বাবাকে দেখতে পেয়ে সাহস করে জয়ন্ত বেরিয়ে এলো। অর্চনা বুঝতে পেরেছে তিনি ফাঁদে পড়েছেন। ক্ষোভে তখন তিনি ফুঁসছেন। গুরুপদ বললেন, আপনারাই তাহলে এই মৃত্যু মিছিলের কাণ্ডারি? কি বলছেন মুকুজ্জে মশাই? তার মানে মল্লিকার অতৃপ্ত আত্মা এখানে ফিরে আসেনি? না, সে আসেনি, সে আসবেও না। তোমাদের এই পাপের সাম্রাজ্যে সে কোনোদিনও ফিরে আসবে না। আর সে চলে গেছে, তোমরা তাকে বিচারটুকু পেতে দাওনি। কান্নায় ভেঙে পড়ল অর্চনা। তার মাথা থেকে ঘুমটা খসে পড়েছে। চুল উন্মাদিনীর ন্যায় এলোমেলো। কান্নার দমকে হেঁচকে উঠছে তার। জয়ন্ত কিন্তু এসব কিছুই দেখছে না। তার চোখ সুমির দিকে স্থির। কি নির্বিকার মুখে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা। ওই করেছে এতগুলো খুন, এই নরম কোমল স্বভাবের শান্ত মেয়েটা। গুরুপদ বললেন, আমার একটা ক্ষমতার কথা তো আপনাকে বলেছি যে আমি গন্ধ পাই, কিন্তু আর একটার কথা আপনাকে বলিনি। তা হলো আমি দেখতেও পাই। চর্মচক্ষে দিনের আলোয় যা সাধারণ মানুষ দেখতে পায় না, আমি তা পারি। আর পারি বলেই আমি গ্রামের মৃত্যু মিছিলের কারণ হিসেবে কোনো অতৃপ্ত কাউকে দেখতে পাইনি কখনো। হয়তো তার পুনর্জন্ম হয়েছে, নতুন সংসারে সে ভালো আছে, কিন্তু আপনার বোন মনে জিঘাংসার বীজ সেদিন থেকে পুঁতে রেখেছে, যা এত বছরে সার জল পেয়ে মহিরুহ আকার নিয়েছে। জয়ন্ত এক পা করে এগিয়ে গেল সুমির দিকে। তার চোখে মুখে ফুটে উঠেছে একটা তাচ্ছিল্যের হাসি, ঠিক যেমনটা ছিল মল্লিকার মুখে তার মৃত্যুর পর। জয়ন্ত বলল, তুমি আমার থেকে এত বড় কথাটা কেন লুকিয়ে গেলে সুমি? এই কদিনেও কি তুমি বুঝতে পারোনি যে আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি? আমি তোমায় নিয়ে কতগুলো স্বপ্ন দেখেছি। সুমির দৃষ্টি নরম হয়ে এলো। সে দুহাত দিয়ে আগলে রাখলো জয়ন্তের মুখ। সকলের সামনেই তাকে বুকে জড়িয়ে ধরল। অর্চনার চোখে ফুটে উঠল ভয়। অনিন্দ মুখ ফিরিয়ে নিলেন। আপনি ঠিক বলেছেন ঠাকুরমশাই, মল্লিকা এখানে কোথাও নেই, তাই আপনি দেখতে পাননি। অথবা মল্লিকা আছে, সে হয়তো ফিরে এসেছে সুমি হয়ে। তার মনে রয়েছে আগের সমস্ত কথা। আমায় ক্ষমা করিস সই, তোকে সত্যি কথাগুলো বলতে পারিনি, তুই আমায় ক্ষমা করে দিস। অর্চনা দূর থেকে ছটফট করে উঠল। জয়ন্ত নিজেকে সুমির বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার আগেই মট করে একটা শব্দ হলো, আর কাটা কলা গাছের ন্যায় ওর দেহটা আছড়ে পড়ল মাটিতে। অর্চনা বলতে গেলেন ওকে ছেড়ে দে, ওর তো কোনো দোষ নেই, কিন্তু তার কথা মাঝপথে থেমে গেল। ওর দোষ? ওর দোষ হলো ও মিত্তির বাড়ির ছেলে। আর তুই তো বলিস সই মিত্তির বাড়ির সব পুরুষের রক্ত খারাপ। ও আজ কিছু করেনি, কিন্তু কাল যে করবে না তার তো কোনো ভরসা নেই বল। যাক, আমার কাজ শেষ হলো। যারা বাকি রইল তাদের ব্যবস্থা করে দিয়েই আমি যাচ্ছি। কাউকে দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে সুমি কুয়োর মধ্যেই ঝাঁপ দিল। জলে ভারী কিছু একটা পতনের শব্দ হলো মাত্র। অনিন্দ মৃত ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ভ্যান রিক্সা করে স্টেশনের দিকে চলেছেন গুরুপদ। এবারে অনেকদিন থাকা হয়ে গেল। সেভাবে দেখতে গেলে তার এখানে তেমন কাজ ছিল না।
সব সমস্যা শোনার পর তিনি ঘটনাবলী নিয়ে খানিক দ্বন্দ্বেই ছিলেন। জিনিয়া মেয়েটা যদি তার পিসি আর বন্ধুর কথা আড়াল থেকে শুনে তাকে না জানাতো তবে বুঝতে হয়তো আরো সময় লেগে যেত। তবে যে যার কৃতকর্মের শাস্তি পেয়েছে। ওই ঘটনার পরদিন গ্রামে দুটো মৃত্যুর খবর আসে। নিতাইকে নাকি ঘরের মধ্যেই সাপে কেটেছে, আর মিত্তির বাড়ির কর্তা ছেলের শোকে প্রাণ ত্যাগ করেছেন। অর্চনাকে তার স্বামী নিয়ে গেছে চিকিৎসার জন্য। এতদিন চিকিৎসায় তিনি ভালোই ছিলেন, কিন্তু গত 1 বছর গ্রামে থাকার কারণে তাতে ভাঁটা পড়ে, আর তার ফলশ্রুতি এই ঘটনা। স্বামী ও সন্তান হারিয়ে নিভা বাকশক্তি রহিত। তার সেবা করছে তার ছোট যা, যাকে তিনি সর্বদা গঞ্জনা দিয়ে এসেছেন। খারাপ লাগছে তার জয়ন্তর জন্য। সে যেন মা বাবা কাকা ঠাকুমা সকলের পাপের প্রায়শ্চিত্ত করল নিজের জীবন দিয়ে। 2 দিনের জন্য বেড়াতে এসে সে পৃথিবী থেকেই বিদায় নিল। ভালোবেসে কত বড় প্রতিদান পেল। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। দেবীপুরের বাতাসে আর সেই ক্ষীণ কটু গন্ধটা নেই। তার বদলে অবশ্য অন্য একটা গন্ধ পাচ্ছেন তিনি, কিন্তু কিসের গন্ধ তা ঠিক বুঝে উঠতে পারছেন না গুরুপদ মুখুজ্জে। শুনলে অঙ্কিতা সরকারের কলমে দেবীপুরের অভিশপ্ত কুয়ো। গল্পটির সূত্রধর ও কথক আমি অরূপ। বিভিন্ন চরিত্রে অমিত, প্রাহী, পূজা, মধুরা, শুভদীপ ঘোষ, পার্থ অরণ্যদেব, নীল ও শান। নাট্যরূপদানে তনুশ্রী, শব্দ সংযোজনে সুদেশনা, আবহে সায়ন, প্রচ্ছদ সমগ্র পরিচালনায় টিম স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক দুপুর 3টে নতুন কোনো গল্প নিয়ে। শুভরাত্রি।